সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, আন্দোলনে নিহত হাজারেরও বেশি, চোখ হারিয়েছে 4 শতাধিক মানুষ। কোটা সংস্কার এবং সরকার পতনের আন্দোলনে দেশে 1000-এর বেশি মানুষ নিহত হয়েছে এবং প্রায় 4 শতাধিক মানুষ তাদের দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এ সময় তিনি বলেন, আন্দোলনকে ঘিরে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের দায়িত্ব সরকার নেবে এবং যারা আহত হয়েছেন তাদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। এরপর জানিয়ে দিব, শেখ হাসিনার আমলে পাচার এবং আত্মসাৎ হয়েছে $100 বিলিয়ন। শেখ হাসিনা সরকারের আমলে কতিপয় অসাধু ব্যবসায়ী এবং প্রভাবশালী ব্যক্তিরা নামে বেনামে কত টাকা যে ঋণ আত্মসাৎ করেছে বা পাচার করেছে তার হিসাব দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে। এসব তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে এই অর্থের পরিমাণ $100 বিলিয়ন বেশি। এবারে জানাবো, জাসদ ছাত্রলীগ থেকে যেভাবে জামাতের আমির হলেন ডক্টর শফিকুর রহমান। ডক্টর শফিকুর রহমান, যিনি দেশের বৃহত্তম ধর্মভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামের আমির। 10ম শ্রেণীতে পড়াকালে জাসদ ছাত্রলীগের হাত ধরে তিনি রাজনীতিতে প্রবেশ করলেও সময়ের পরিক্রমায় হয়ে উঠেছেন দেশের অন্যতম প্রভাবশালী রাজনীতিবিদ। মিষ্টভাষী শফিকুর রহমান, তার অমায়িক ব্যবহার এবং স্পষ্ট বক্তব্য, নেতৃত্বের দক্ষতা আমাদের মুগ্ধ করেছে। তিনি এখন বাংলাদেশ জামাত ইসলামের আমির। কিন্তু রাজনৈতিক জীবনের শুরুতে তিনি জাসদ ছাত্রলীগ থেকে রাজনীতিতে যুক্ত হয়েছিলেন। কিভাবে তিনি আসলেন এই জামাত ইসলামের রাজনীতিতে, এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা। সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এদিকে মামলায় খালাস পেলেন, কাঁদলেন মির্জা আব্বাস। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপন সংক্রান্ত দুর্নীতির অভিযোগের মামলা থেকে খালাস পেয়ে অঝরে কাঁদলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এবারে জানাবো, জাতিসংঘের গুম সনদে বাংলাদেশের স্বাক্ষর। জাতিসংঘের গুম এবং আন্তর্জাতিক বিষয়ক কনভেনশনে স্বাক্ষর করেছে বাংলাদেশ। আজ উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় স্বাক্ষর করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং সর্বশেষ জানিয়ে দিব, কোটা আন্দোলনের পক্ষে ছিলাম, আমি নির্দোষ বললেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। অবশেষে নতুন করে আনিসুল হকের আবারও 5 দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এ সময় আদালত প্রাঙ্গণে তিনি বলেছেন, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে ছিলাম, আমি নির্দোষ, আমাকে ছেড়ে দিন। প্রিয় দর্শক, এই লোকটি এতটা নির্লজ্জ যে এতদিন শেখ হাসিনার হয়ে বিভিন্ন আইন পাশ করে অনেক মানুষকে বিনা দোষে ফাঁসি দিয়েছে, অনেককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, অথচ সেই বলছে সে নাকি নির্দোষ। জাতির প্রশ্ন, তাহলে এদেশে আসলে অপরাধীটাকে? উনার মতো এত বড় পর্যায়ের একজন মন্ত্রী নিজেকে নির্দোষ দাবি করে যে শেখ হাসিনার একজন দালাল ছিলেন, অথচ বাংলাদেশে তিনি বলছেন তিনি নাকি নির্দোষ। তাহলে আসলে দোষীটাকে? সাধারণ মানুষ? এ বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বন্ধুরা, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আন্দোলনে নিহত হাজারেরও বেশি মানুষ, চোখ হারিয়েছেন 4 শতাধিক। কোটা সংস্কার এবং সরকার পতনের আন্দোলনে দেশে সহস্রাধিক মানুষ নিহত হয়েছে এবং প্রায় 4 শতাধিক মানুষ দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এ সময় তিনি বলেন, আন্দোলনকে ঘিরে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের দায়িত্ব সরকার নেবে এবং যারা আহত হয়েছেন তাদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। বৃহস্পতিবার 29 আগস্ট স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। এক্ষেত্রে বুধবার রাজধানীর রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিদর্শন শেষে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, আন্দোলনকে ঘিরে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের দায়িত্ব সরকার নেবে, যারা আহত হয়েছেন তাদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। নূরজাহান বেগম আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এখন পর্যন্ত 1000-এর উপরে মানুষ নিহত হয়েছেন এবং 400 জনের উপরে ছাত্র আন্দোলনে দৃষ্টিশক্তি হারিয়েছেন। অনেকেই
অনেকেই এক চোখ অন্ধ হয়ে গেছে, অনেকের দুই চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন। আমেরিকার সেবা নামক প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের কথা হয়েছে, যাদের চোখ অন্ধ হয়ে গেছে বা চোখের সমস্যা দেখা দিয়েছে। আমরা সেবা ফাউন্ডেশনকে তাদের তালিকা পাঠিয়েছি। এ সময় তিনি বলেন, সেবা ফাউন্ডেশন জানিয়েছে যত শীঘ্রই সম্ভব তারা চিকিৎসার জন্য দেশে ডাক্তার নিয়ে আসবে। ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এবং হাসপাতাল ও চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও দিনাজপুরে তাদের চিকিৎসা দেওয়া হবে। স্বাস্থ্য উপদেষ্টা বলেন, অনেকেই পায়ে আঘাত পেয়েছেন, অনেকের পা কেটে গেছে, পা কেটে ফেলতে হয়েছে। আমরা বিভিন্ন দাতা সংস্থার সঙ্গে কথা বলেছি, বিশ্বব্যাংকের সঙ্গে আমরা কথা বলেছি, যাতে সুচিকিৎসার জন্য বিদেশ থেকে ডাক্তারের টিম নিয়ে আসা যায়, সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি। শেখ হাসিনার আমলে পাচার আত্মসাৎ হয়েছে $100 বিলিয়ন টাকা। শেখ হাসিনা সরকার আমলে কতিপয় অসাধু ব্যবসায়ী এবং প্রভাবশালী ব্যক্তিদের নামে বেনামে কত টাকা ঋণ আত্মসাৎ করেছেন বা পাচার করেছেন তার হিসাব করছে সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের অনুমান এই অর্থের পরিমাণ $100 বিলিয়ন টাকার বেশি। দেশের শীর্ষস্থানীয় এক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শেখ হাসিনার আমলে বড় অঙ্কের টাকা যেসব প্রতিষ্ঠান লুটপাট বা আত্মসাৎ বা পাচার করেছে তার মধ্যে অন্যতম এস আলম গ্রুপটির মালিক সাইফুল ইসলাম শেখ হাসিনা সরকারের শাসন আমলে 60টি ব্যাংকের নিয়ন্ত্রণ পান। তিনি অজ্ঞাতভাবে বিভিন্ন ব্যাংকের থেকে 2 লক্ষ কোটি টাকা তুলে নিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বুধবার ইঙ্গিত দেন যে এস আলম সিস্টেমেটিক্যালি ব্যাংক থেকে অর্থ লুটপাট করেছে। তিনি বলেছেন, আমি জানি না এমন সুন্দর পরিকল্পনার মাধ্যমে বিশ্বের কেউ এত অর্থ ডাকাতি করেছে কিনা। গত বুধবার অর্থ আত্মসাৎকারীদের বিচারের প্রতি সরকারের কঠোর মনোভাবের ইঙ্গিত করে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলা হয়, ব্যাংকগুলোর নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংক, বিএফআইইউ, সিআইডি এবং দুদকের সহায়তায় আত্মসাৎকারীদের স্থানীয় সম্পদ অধিগ্রহণ এবং বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনার মাধ্যমে আত্মসাৎকৃত অর্থ পুনরুদ্ধারে কাজ শুরু হয়েছে। অর্থ ফেরত আনার বিষয়ে বিদেশি বিভিন্ন সংস্থার সহায়তা চেয়ে এরই মধ্যে যোগাযোগ শুরু করেছে সরকার। জাসদ ছাত্রলীগ থেকে যেভাবে জামাতের আমির হলেন ডাক্তার শফিকুর রহমান, কালবেলার প্রতিবেদনে উঠে এসেছে 65 বছর বয়সী এই রাজনীতিকের জাসদ ছাত্রলীগ থেকে দেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দলের কাণ্ডারি হয়ে ওঠার গল্প। গত 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন। সেদিনই আলোচনায় আসেন জামাত ইসলামের আমির সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও তার নাম উচ্চারণের মধ্য দিয়ে নতুন করে সামনে আসেন ডাক্তার শফিকুর রহমান। অন্তর্বর্তীকালীন সরকার গঠন থেকে শুরু করে মন্দিরসহ সংখ্যালঘুদের ঘরবাড়ি পাহারা সব কাজে সামনের সারিতে দেখা গিয়েছে জামাতের আমিরকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে অর্থ সহযোগিতা এবং সর্বশেষ বানভাসী মানুষের পাশে দাঁড়িয়ে জামাতের আমির বক্তব্য মন জয় করেছে নেটিজেনদের, যেখানে তিনি বলেছেন, আমরা আপনাদের বাসায় মেহমান হয়ে এসেছি। বিশেষ করে গণ অভ্যুত্থানের পরপরই জামাত নেতার ঘোষণা, প্রতিশোধ নয় ক্ষমা। বৈষম্যের বিরুদ্ধে বক্তব্যতে তিনি বলেছেন, সংখ্যালঘু এবং সংখ্যাগুরু শব্দের কবর রচনা হোক, আমাদের পরিচয় হোক আমরা বাংলাদেশি। 1958 সালের 31 অক্টোবর মৌলভীবাজারের কুলাউড়ায় সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শফিকুর রহমান। মোহাম্মদ আবরু মিয়া এবং খতিবুন্নেসা দম্পতির 5 সন্তানের মধ্যে তৃতীয় তিনি। তারা 3 ভাই 1 বোন। 1973 সালে স্থানীয় বরমচাল উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীতে পড়ার সময় রাজনীতিতে হাতেখড়ি হয় শফিকুর রহমানের। ওই বছরই তিনি যোগ দিয়েছিলেন জাসদ ছাত্রলীগে। 1974 সালে ওই স্কুল থেকে এসএসসি এবং 1976 সালে সিলেট এমসি কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন শফিকুর রহমান। সিলেট মেডিকেল কলেজে ভর্তির পর তিনি পরিচিত হন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে। 1977 সালে যোগ দেন এই সংগঠনে। পরে সভাপতির দায়িত্ব পালন করেন সিলেট মেডিকেল কলেজ এবং সিলেট শহর শাখার। 1983 সালে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করেন ডাক্তার শফিকুর রহমান। পাশাপাশি জামাতের রাজনীতির সঙ্গেও একত্রতা হন তিনি। এরপর ধীরে ধীরে অনেক চড়াই উতরাইয়ের পর তিনি বাংলাদেশ জামাত ইসলামের আমির নির্বাচিত হয়েছেন। মামলায় খালাস পেয়ে কাঁদলেন
মির্জা আব্বাস। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপন সংক্রান্ত দুর্নীতির অভিযোগের মামলা থেকে খালাস পেয়ে অঝরে কাঁদলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রায় ঘোষণার সময় মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসও আদালতে হাজির ছিলেন। বৃহস্পতিবার 29 অক্টোবর অভিযোগে প্রমাণিত না হয় মির্জা আব্বাসকে বেকসুর খালাসের রায় দেয় ঢাকার বিশেষ জজ আদালত 6-এর বিচারক মোহাম্মদ মাসুদ পারভেজের আদালত। মামলার অভিযোগ থেকে জানা যায় মির্জা আব্বাসের আয়ের সঙ্গে সঙ্গতিহীন 7,32,290 টাকা সম্পদ অর্জন এবং 57,26,571 টাকা সম্পদের তথ্য গোপন রেখেছেন তিনি। 2007 সালের 16 আগস্ট দুর্নীতি দমন কমিশন দুদকের উপপরিচালক মোহাম্মদ শফিউল আলম রাজধানীর রমনা থানায় এই মামলাটি দায়ের করেন। 2008 সালের 24 মে দুদকের উপপরিচালক মোহাম্মদ খায়রুল হুদা তদন্ত শেষে মামলার চার্জশিট দাখিল করে। চার্জশিটে তার বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিহীন 4,23 লক্ষ টাকা সম্পদ অর্জন এবং 22 লক্ষ টাকা সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ আনা হয়। 2008 সালে 16 জুন আদালতে মামলার অভিযোগ ওঠার মাধ্যমে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালীন 24 জনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এরপর দীর্ঘদিন তিনি এই মামলার সঙ্গে জড়িত ছিলেন। অবশেষে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর এই মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়ে অঝরে কাঁদলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।